আমাদের বাড়ির পাশাপাশি এলাকা, আমি ওনাকে খুব রেসপেক্ট করতাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ, দৈনিক চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের সুখ দুঃখ, সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি। আজকে আমরা এসেছি একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে। আপনারা জানেন যে গত 25শে আগস্ট টাঙ্গাইল জেলার দুদকের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে এবং গণশুনানির পূর্বে প্রায় 1 মাস থেকে জেলা দুদক বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করতেছে। কারো কমপ্লেন থাকলে, সরকারি আধা সরকারি কারো কমপ্লেন থাকলে তারা যেন দুদকে কমপ্লেন করে। তারই সুবাদে আমাদের এক সাংবাদিক নজরুল ইসলাম টাঙ্গাইল মগরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অর্থাৎ চেয়ারম্যান এবং পরবর্তীতে যে প্যানেল চেয়ারম্যান থাকার কথা ছিল, তারা বৈষম্য বৃদ্ধি মামলার কারণে তারা একজন রয়েছে কারাগারে আর একজন হয়তো পালাতক আছে। তো সেই সুযোগে হারুন মেম্বার বা সেই সুবাদে হারুন মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছে। তো তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করাকালীন সময় এলাকায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতির অভিযোগ নিয়ে নজরুল ইসলাম এলাকারই কাবিখার একটি প্রকল্পের 5,80,000 টাকার একটা প্রকল্পের কাজে সেখানে সে আসলে কোনো কাজ না করেই বিল উঠিয়ে ফেলেছে, এরকম একটা অভিযোগ। জীবিত ব্যক্তি জীবিত থাকাকালীন তার নামে মৃত্যু সনদ দেওয়া সহ বিভিন্ন রকমের মাদক সিন্ডিকেট বা বিভিন্ন রকমের অপকর্মের অভিযোগ তুলে সে দুদকে একটি অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের শুনানি, অর্থাৎ শুনানি বলতে গণশুনানি, যেখানে অলমোস্ট কর্মকর্তারা যেখানে উপস্থিত থেকে সেগুলো সমাধান করে এবং দুই পক্ষ শুনে এবং সেখানেই আসলে ব্যবস্থা গ্রহণ করে। তো 25 তারিখে যখন গণশুনানি শুরু হবে তার আগেই এই হারুন মেম্বার, অর্থাৎ মগরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন মেম্বার টের পেয়ে যায় যে তার অপকর্ম হয়তো ওখানে উপস্থাপন হবে, সেখানে সে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার এই চেয়ারম্যানই যে দায়িত্ব, এর দায়িত্বচ্যুত হতে পারে যদি সে দোষী সাব্যস্ত হয়। তখন সে যাতে করে এই সাংবাদিক, অর্থাৎ এই বাদী যে অভিযোগ করেছে, সে যেন সেই গণশুনানিতে উপস্থিত হতে না পারে, তখন ভোর 6টা-6:30টার দিকে দলবল নিয়ে তার বাড়িতে আক্রমণ করে। যখন বাড়িতে আক্রমণ করে ঠিক ওই টাইমে উনি আমাকে ফোনও দিয়েছিল, সেই ফোন রেকর্ডও আপনাদের আমি ইতিপূর্বে শুনিয়েছি। ফোন রেকর্ড আমার সাথে কথা বলতে বলতেই তার ফোন কেড়ে নেয়। পরবর্তীতে তার ফোন বন্ধ পাই, তাকে জানতে পারি তার বউয়ের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে বা এলাকা আমাদের লোকজনের মাধ্যমে জানতে পারি। তাকে ওখান থেকে মেরে সিএনজিতে করে কোথায় নিয়ে গেছে তা বলতে পারি না। তখন মানে তার আগেই সে যখন আমার সাথে ফোন দিয়ে কেটে দেয়, তখনই আমি প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি এবং কি সেখানে আমরা প্রশাসনের সহযোগিতায় সেখানে আসলে ফোর্স পাঠানো হয়। তাকে উদ্ধার করতে না পারলেও সেখানে তাকে যাতে খোঁজাখুঁজি চলে, তার স্ত্রীকে তখন টাঙ্গাইল থানায় এসে একটা অভিযোগ লিখে সোজা গণশুনানিতে চলে আসে। যখন গণশুনানির শিল্পকলা একাডেমিতে যখন ঢুকবে, ঠিক তখনই তাকে বাধা প্রদান করেন এই হারুন মেম্বারের মেয়ে এবং তার যে মানে সন্ত্রাসী বাহিনী রয়েছে, তার যে বাহিনী রয়েছে, তারা ওই নজরুলের স্ত্রী যখন বিষয়টি জেনে থানায় এসে একটা জিডি বা অভিযোগ করে সোজা গণশুনানিতে আসে, তখন তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। বাইরে দিয়ে এই হারুন বাহিনীর লোকজন, সন্ত্রাসী বাহিনী ছিল। পরবর্তীতে আমাদের অন্যান্য সাংবাদিকদের সাথে দেখা হলে
তারা তাকে ভিতরে ঢোকার হেল্প করে এবং কি গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য তাকে সেখানে উপস্থিত করে গণশুনানি চলাকালীন। তখন সে ঘটনাটি আসলে ওখানে বলেন এবং সেখান থেকে গণশুনানি থেকে দুদকের যে কমিশনার ছিলেন, মাননীয় কমিশনার, উনি আসলে সেটা বুঝতে পারেন এবং কি আমাদের টাঙ্গাইলের পুলিশ সুপারকে নির্দেশনা দেন তাকে এই হারুনকে খুঁজে বের করা এবং কি এই যে সাংবাদিক যাকে গুম করা হয়েছে তাকে উদ্ধার করার জন্য। সাথে সাথে বিভিন্ন জায়গায় প্রশাসনিক সকল ডিপার্টমেন্টে তারা সেখান থেকেই আসলে মেসেজ দিয়ে দেন। তখন বাহিরে মানে মাইকের শব্দ এই ঘটনা শুনে হারুন মেম্বারের যে অনুসারীরা বাহিরে যারা যারা ছিল তারা সেখান থেকে সটকে পড়ে। এখন পর্যন্ত কিন্তু তিনি পালাতক আছে। পরবর্তীতে গণশুনানির শেষে একবারে বিকালের দিকে আমরা খোঁজ পাই বা জানতে পারি যে ভিকটিমকে মেরে আধমরা অবস্থায় কোথাও ফেলে রেখে গেছে। আমরা হাসপাতালে, উনি হাসপাতাল টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আমরা তাকে সেখানে পাই। সেই ভিডিওটা, তার যে বক্তব্য সেটা আপনাদের পরে দেখাবো। গণশুনানিতে কি বলেছিল, প্রশাসনিকভাবে দুদকের যে কমিশনার আছে মাননীয় কমিশনার কি নির্দেশনা দিয়েছিল এবং প্রশাসনিক কি কি তৎপরতা বা কি কি নির্দেশনা তখন দিয়েছিল, তাদের বিষয়টা আসলে প্রশংসনীয় এবং কি তাদের তৎপরতায় আসলে এই সাংবাদিককে উদ্ধার করা গিয়েছে। কারণ তারা মেসেজ পেয়ে গেছে যে এটা এখন পুরা প্রশাসনিকভাবে তাদেরকে খুঁজছে বা তাদেরকে ধরার জন্য চেষ্টা করতেছে। তখনই আসলে কিন্তু পরবর্তীতে কিন্তু যে সাংবাদিক আমাদের নজরুল ইসলাম তাকে কিন্তু তারা কোনো এক জায়গায় নিয়ে ফেলে দিয়ে গেছে। তা না হলে তাকে মেরে ফেলে গুম করারও আশঙ্কা ছিল। এই জন্য কমিশনার সাহেব আছে, কমিশনার সহ সংশ্লিষ্ট আমাদের ডিসি মহোদয় ছিল ওখানে উপস্থিত, সংশ্লিষ্ট যারা ওখানে উপস্থিত ছিলেন এবং আমাদের যে সাংবাদিক যে আমাদের যে লিডার উনিও আসলে ওই অংশগ্রহণ মানে ছিলেন। ওনারও সহযোগিতা আছে। উনিও আমাকে বলছে যে তুমি এটা উপস্থাপন করার জন্য। সব কিছু মিলিয়ে সবারকেই ধন্যবাদ, সবারই সহযোগিতায় তাকে জীবিত উদ্ধার করা গিয়েছে। তো আমরা এখন ওই দুদুকে যে গণশুনানিতে তার স্ত্রী কি বলেছিল সেটা আপনাদের শোনাবো, আপনারা শুনুন। স্ত্রী আমি চায়না আক্তার, আমাদের 1 নং মগরা ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ বর্তমান মেম্বার। ওনার নামে আমার হাজব্যান্ড দুর্নীতি দমন কমিশনের 5টা মামলা দায়ের করেছিল। এক হচ্ছে কাবিখার প্রকল্পের 5,80,000 টাকার একটা প্রকল্প, আর হচ্ছে গিয়া জীবিত ব্যক্তিকে মৃত ব্যক্তি বানিয়ে তার নামে ওয়ারিশ করে দেওয়া, আর হচ্ছে গিয়া মাদক ব্যবসায়ী, উনি নিজেও মাদক সেবন করে, নেশাগ্রস্ত এবং উনি মাদক বিক্রিও করে। বর্তমানে তার ইয়াতে 2টা রানিং মামলা মনে হয় রানিং চলছে। তারপরে বালি উত্তোলনেরই সব বিষয়ে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়া এ জায়গায় অভিযোগ দায়ের করেছিল। তো গতকাল রাতে ফোনে হুমকিও দিয়েছিল যে যাতে বিষয়টা নিয়ে আর না এগোয়। আবার গতকাল রাতে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে 50,000 টাকা ঘুষ দেওয়ার জন্য করেছিল। 3rd পারসন ব্যক্তির সাথে 50,000 টাকা ঘুষ দিতে চাইছিল। এগুলা সব কিছুই আমার হাজব্যান্ডের মোবাইলে রেকর্ডিং করেছে, সব তথ্যাদি সব প্রমাণাদি আছে। সকাল 6:30 নাগাদ আমি আবার একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি। আমার ছোট ভাষালিয়া কলেজ মোড়ের সাথে আমার একটা প্রতিষ্ঠান আছে কিন্ডার গার্ডেন বাচ্চাদের। আমি সকাল 6টায় ওই জায়গায় পড়াতে যাই, আমার হাজব্যান্ড বাসায় ছিল। তো গতকাল রাতে আমাদের সব যে স্টাফ ছিল সব স্টাফের বাসায় গিয়ে বলছে যে তোমরা ওই জায়গায় কেউ কাজ করবা না। স্টুডেন্টদের বাসায় গিয়েও বলছে যে ওই জায়গায় কেউ আর পড়তে যাবা না, ওই জায়গায় ওইটা এখন নজরুলের বড় কোচিং না, আমি হারুন মেম্বারের কোচিং, সে 3 মাস তোমাদের মাগনা পড়াবে, তোমাদের কোনো টাকা লাগবে না এটা বলছে। তো আমি সকালে কোচিংয়ে গিয়ে দেখি যে একটা স্টাফ আসে নাই। আমার রাস্তায় আমার অনেক গার্জেনে বলছে যে এরকম বলে সমস্যা হয়েছে, কি হয়েছে সেটা করছে। তো আমি তো বাচ্চাদের পড়াইতেছি, পরীক্ষা চলাকালীন সময় হাজব্যান্ড বাসায় রয়েছে, আমি
আমার কাছে আর ওই রকম আর 6:30 নাগাদ আর যোগাযোগ হয় নাই। আমি 8টা পর্যন্ত ক্লাস নিয়েছি। ক্লাস নিয়ে আসার সময় রাস্তায় আমি লোক মারফত সবার কাছে শুনতে পাই যে ওনাকে নাকি মেরে করে ফেলা হয়েছে, মারধর করে, সাথে আমার ছেলেও ছিল। আমার বাসায় ঢুকে ঘরের বেড়া টেরা সব কিছু ভেঙে, আমার বৃদ্ধ শাশুড়ি অসুস্থ, তাকে আমার 15 বছরের ছেলে ক্লাস 9-এ পড়ে, ওনাকে আর আমার হাজব্যান্ডকে ইচ্ছা মতো মারধর করছে। লাঠি এলাকার যত ওনার সাঙ্গ পাঙ্গ যত যা কিছু আছে, অনেক 16, 17, 20, 40 জনের মতন বলো ক্যাডার মেডার নিয়ে। আমরা মনে আপনার অভিযোগটা বুঝতে পেরেছি, আমরা একটু শুনি। আমার অফিসারদের আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের পায়ে ধরে বলতেছে আমার হাজবেন্ডকে খুঁজে বের করা ই করুন। আর আমি চাই যে ওনার সঠিক বিচার হোক। আমাদের বাড়ির পাশাপাশি এলাকা, আমি ওনাকে খুব রেসপেক্ট করতাম। উনি কোন হাসপাতালে আছেন আপনি জানেন? উনি কোনো হসপিটালে অ্যাডমিট নাই। হসপিটালে খবর নেওয়া হয়েছে, হসপিটালেও নেই। হসপিটালে আমার এক ভাগিনা ওই জায়গায় ইনচার্জ এরিয়াতে ইনচার্জ অফিসার ম্যাটারটা এসপি সাহেব একটু সহযোগিতা করেন, আপনি বলুন কিভাবে মাইক দেন ওনাকে। ধন্যবাদ স্যার। এসপি সাহেবকে আচ্ছা, আমি অভিযোগকারীকে আপনাকে বলবো যে আপনি আমাদের কি কোথাও কি এসেছেন থানায়, কোনো থানায় কি আপনি অভিযোগ দিয়েছিলেন? অভিযোগ দিয়েছেন থানায়? কোন থানাতে দিয়েছেন? টাঙ্গাইল সদর থানা এরিয়াতে, আর হচ্ছে যে আর্মি ক্যাম্প এরিয়াতে একটা অভিযোগ দিয়েছি। আর্মি ক্যাম্প ছেড়ে দেন, আপনি কোন থানায় দিয়েছেন সেটা বলেন। কোন থানায় আপনি জিডি করেছেন কিনা বা কমপ্লেইন দিয়েছেন কিনা? হ্যাঁ, টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ। আচ্ছা, সদর থানা কি আপনাকে ডেকেছে কোনোদিন? আমি তো ওই জায়গা থেকে এই জায়গায় আসছি। ও আজকে অভিযোগ করেছেন? আজকে সকাল 6:30। তাহলে আমি আশ্বস্ত করতে চাই, আমি বিষয়টা দেখব। অফিসার ইনচার্জ এখানে উপস্থিত আছে। আপনার বিষয়টি আমরা পূর্ণাঙ্গভাবে অনুসন্ধান করে আপনার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্যার একটা কথা, উনি তো ওই চেয়ারম্যান এই জায়গায় অনেক লোক টোক নিয়ে আসছে, এলাকাবাসী সবাইরে টাকা দিয়ে জায়গায় নিয়ে আসছে। তারপরে ওনার যে ক্যাডার বাহিনী যে আছে সবাইরে এই জায়গায় নিয়ে আসছে। বিকজ আমি যখন ভেতরে ঢুকতে নিয়েছিলাম তখন ওই হারুন মেম্বারের মেয়ে আমার হাত টান দিয়ে ধরছে, যাই তোর ভিতরে যাস কোন কারণে। চেয়ারম্যান এই জায়গায় উপস্থিত ছিল, ওনারা সবাই, ওনার ওয়াইফ, মেয়ে ছিল, সব কমপক্ষে 30-40 জন মতন ক্যাডার বাহিনী ও নিয়ে আসছে এই জায়গায়। আমার ওই জায়গা থেকে টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য ভেতরে কয় তুই এই জায়গায় কোন কারণে যাস। আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ডকে ইচ্ছা মতো মেরে ট্রেনে। আচ্ছা, আমি মামলা নিব, এটার মামলা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অফিসারদের কাছে আমার আকুল আবেদন, আমার হাজবেন্ডকে বের করা হোক। আচ্ছা, আমিও আমার লার্নেড কালিগ এসপি সাহেবকে বলবো, ওই ভদ্রলোক এখন পর্যন্ত যেহেতু আনট্রেসড, কাজে উনি ইন্নানিল্লাহ হওয়ার আগে ওনাকে জীবিত উদ্ধার করেন। আপনার ওসি সাহেবকে বলেন যে ওনার সোর্স এবং ফোর্স দুটোই যেন সমভাবে অ্যাপ্লাই করা হয়। কমপ্লেনটা পাবলিক হয়ে গেছে, কাজে এটাকে সোর্স এবং ফোর্স একসঙ্গে অ্যাপ্লাই করবেন এবং ওই কমপ্লেন হয়েছে যার বিরুদ্ধে তাকে এখনই পুলিশ হেফাজতে নেবেন। আর স্যার ঘটনাস্থলে এসআই আনোয়ার স্যার গিয়েছিল ওই জায়গায়। হ্যাঁ, তাহলে এসআই আনোয়ার এই ব্যাপারে অনেক তথ্য দিতে পারবেন। হ্যাঁ, ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে। জি, ঠিক আছে। ওসি সাহেব কোথায়? ওসি সাহেব আপনি ওই এসআই কি আনোয়ার সাহেব না? হ্যাঁ, এসআই এর নাম কি? এসআই আনোয়ার। হ্যাঁ, আনোয়ার সাহেবকে আপনার ওয়্যারলেসের মাধ্যমে কথা বলে ইমিডিয়েটলি ব্যবস্থা নেন। আর স্যার আমার স্বামী পেশায় একজন সাংবাদিক, ঠিক আছে? এর আগে ওরকে অনেকবার হুমকি দেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শিপ যেটা স্যার আমরা ব্যাংক দিতে পাঠিয়েছিলাম, সেখানে শুধু তার মৌখিক পরীক্ষার নাম্বার এখানে দেওয়া আছে। আচ্ছা, পরীক্ষার খাতাপত্রগুলো আপনি নিজে আপনারা আমাদের সাংবাদিক যাকে দুদকের গণশুনানিতে উপস্থিত হতে না দিয়ে তাকে অপহরণ করে গুম করা হয়েছিল, এতক্ষণ তার স্ত্রীর বক্তব্য শুনলেন। পরবর্তীতে আমরা তার বক্তব্য তাকে উদ্ধার করার পরে তার সাথে কি ঘটেছিল সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো। তো আজকের মতো এখানেই বিদায় নেব। তার আগে যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সংবাদ ভিত্তিক পেজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন।
মনে রাখবেন, আপনার মতামতের উপর ভিত্তি করেই কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়। এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, এরকম একটি ঘটনা যেন সকলেই জানে, এবং কি তাদের আরও যে অপকর্ম আছে, যেগুলো তথ্য থাকলে আমাদেরকে মেসেজ দিতে পারে। আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোনো রকমের ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের অপরাধ, দুর্নীতি সহ মানুষের সুখ দুঃখ সাফল্যের সংবাদের তথ্য আমাদের দিয়ে আপনিও হতে পারেন একজন মহৎ কাজের অংশীদার। তো আজকের মতো এখানে বিদায় নেব। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সে কারণে আপনাদেরকে দেওয়া যাচ্ছে না। আমরা আজকেই যোগাযোগ করবো প্রকৃতি সংস্থা যেন আমাদেরকে টাকাটা দিয়ে দেয়। Dear countrymen and remittance fighters, are so many thanks for being with us solely.